ছোটবেলায় রোড অ্যাক্সিডেন্টে বাবা মা মারা যাওয়ার ঘটনায় ইউট্রা এত বেশি এফেক্টেড হয় যে একটুর থেকে একটু হলেই সে প্রচন্ড রেগে যেত। বড় হতে হতে এই সমস্যা আরো বাড়ে যখন সে জানতে পারে যে তার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যায়নি, বরং তাদেরকে খুন করা হয়েছে। আর এবার সে তার মা বাবার খুনিকে খুঁজতেই মরিয়া হয়ে ওঠে। আর এই কাজে তাকে সাহায্য করে তার গার্লফ্রেন্ড নিখাত। তবে এই খুনিকে খুঁজতে গিয়ে সে এমন এক সত্যের সম্মুখীন হয় যে তার পুরো দুনিয়াই ওলট পালট হয়ে যায়। কে সেই খুনি আর কেনই বা সেই ইউদ্রার মা বাবাকে খুন করেছে, সেই সবই আমরা জানতে পারবো আজকের এই গল্প ইউদ্রাতে। শুরুতেই দেখা যায় একটা ছেলে গুলি খেয়ে সমুদ্রের পানিতে পড়ে গেছে। এবার সে আমাদেরকে তার নিজের ব্যাক স্টোরিটা বলে। দেখা যায় মুম্বাই শহরে পুলিশ অফিসারদের আজ একটা পার্টি হচ্ছে। সেখানে আমরা কার্তিক, রহমান আর গিরিশ নামের তিনজন অফিসারকে দেখি। তারা তিনজনই একে অপরের খুব ভালো বন্ধু। তো দেখা যায় গিরিশ তার প্রেগনেন্ট স্ত্রী প্রেরণাকে সাথে নিয়ে এসেছে। তারা সবাই অনেক বেশি এনজয় করছিল। তো সেই সময়ই গিরিশকে তার সিনিয়র অফিসার ডেকে নিয়ে যায় আর খুব প্রশংসা করে, কারণ গিরিশকে এই শহরের সব বড় বড় ক্রিমিনালরা বাঘের মতো ভয় পায়। সে এই পর্যন্ত অনেক বড় বড় মাদকের ব্যবসা বন্ধ করে দিয়েছে। কিছুদিনের মধ্যেই সে পুরো শহরকে মাদক মুক্ত করতে সক্ষম হয়েছে। তাই তার সিনিয়র তাকে নিয়ে খুবই গর্ববোধ করে। তো গিরিশ বেশ সুন্দর করে পার্টি শেষ করে তার স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়ে। তারা গাড়িতে করেই বাড়ি ফিরছিল আর দুজন মিলে অনেক গল্প করছিল। রাস্তায় প্রেরণা গিরিশকে বলে, সত্যি আমার খুব ভালো লাগে যখন সবাই তোমাকে এত সম্মান দিয়ে কথা বলে, তোমার এত এত প্রশংসা করে। আমারও তো গর্বে বুকটা ভরে যায়। গিরিশ তখন বলে, হ্যাঁ, আর আমার ভালো লাগে যখন তোমার হাসি দেখি। এটা শুনে প্রেরণা বলে, মিথ্যা বলো না, আমাদের বাচ্চা কিন্তু সব শুনছে। তো তারা যখন এরকম হাসি মজা করছিল, ঠিক তখনই একটা বড় গাড়ি এসে তাদেরকে ধাক্কা দিয়ে দেয়। ফলে খুব মারাত্মক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়। পরে তাদের দুজনকেই দ্রুত হসপিটালে নেওয়া হয়। এরপর ডাক্তার গিরিশের বন্ধু কার্তিক আর রহমানকে জানায়, আমরা দুঃখিত, বাচ্চা ছাড়া আর কাউকে বাঁচানো সম্ভব হয়নি। যদিও মা ঘটনাস্থলেই মারা গিয়েছিল, তারপরও কিভাবে যে এই বাচ্চাটা বেঁচে গেল বুঝতে পারছি না। এটা কোনো মিরাকেল থেকে কম নয়। তবে যেহেতু বাচ্চা তার মায়ের পেটে থাকা অবস্থাতেই তার মায়ের মৃত্যু হয়েছে, তাই হতে পারে ভবিষ্যতে এই বাচ্চার মধ্যে এই কারণে কোনো সমস্যা দেখা দিতে পারে আর তার ভেতরে ট্রমাও থাকতে পারে। এই বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কার্তিক তখন বাচ্চাটাকে দেখে আর বলে, সে সত্যিই ফাইটার, বুঝতে হবে তো কার ছেলে, এইভাবে হেরে যাবে না সে। তো এখানে দেখা যায় এই দুই বন্ধুর মধ্যে কার্তিকই ইউদ্রাকে নিজের ছেলে হিসেবে অ্যাডপ্ট করে নেয়। এরপর তার নাম রাখা হয় ইউদ্রা। ধীরে ধীরে ইউদ্রা বড় হয়ে ওঠে আর এবার তো সেই স্কুলে যাওয়া শুরু করেছে। দেখা যায় সে আজ একটা টিকটিকিকে বাঁচায় কিছু শয়তান বাচ্চাদের হাত থেকে, কারণ তারা এই টিকটিকিকে অনেক যন্ত্রণা দিচ্ছিল। তো এরপরই সে এটাকে বাড়ি নিয়ে আসে আর এখানেই আমরা রহমানের মেয়ে নিখাতকে দেখতে পাই। তাদের দুজনের বাড়ি প্রায় কাছাকাছি ছিল আর তারা দুজন অনেক ভালো বন্ধু। তো ইউদ্রা নিখাতকে ডেকে বলে, আচ্ছা এটা কি খাবে, এখন পর্যন্ত তো কিছুই খাইনি। নিখাত তখন বলে, তুই এটাকে আনলি কেন? ইউদ্রা বলে, আসলে এই টিকটিকিদের কিছুই হয় না, যদি হাত চলে যায়, লেজ চলে যায়, আবারও সেগুলো ফিরে আসে। তবে এটা খাচ্ছে না কেন সেটাই ভাবছি। তুই তো অনেক স্মার্ট, তাই বলতো এটা কি খাবে, সেটা জানার জন্যই তোর কাছে এলাম। নিখাত তখন একটা পোকা ধরে দিয়ে দেয় তাকে আর সে সেটা খেয়েও ফেলে। এটা দেখে ইউদ্রাও বেশ খুশি হয়। তারপর থেকে ইউদ্রা টিকটিকিকে নিজের আর একটা ফ্রেন্ড করে ফেলে। তাই স্কুলে আজ সে তাকে নিয়েও আসে। তো যখন সে এটাকে রেখে একটু বাইরে যায়, তখনই তার সেই শয়তান ক্লাসমেটগুলো ওই টিকটিকিটিকে মেরেই ফেলে। আর এটা দেখার সাথে সাথেই তো ইউদ্রার রাগ কন্ট্রোলের বাইরে চলে যায়। সে গিয়ে সোজা ওই ক্লাসমেটকে নিয়ে পানিতে পড়ে আর সুইমিং পুলে তাকে ডুবিয়ে রাখে গলা চেপে। এর মাধ্যমেই বোঝা যায় তার প্রচন্ড রাগ। সে কোনোভাবেই তার রাগ কন্ট্রোল করতে পারে না। হতে পারে এই সবই হয়েছে ছোটবেলার সেই অ্যাক্সিডেন্টের জন্য। যাই হোক, তো এখান থেকে কোনো মতে তাদেরকে তোলা হয়। এবার স্কুলের হেড টিচার কার্তিককে ডাকে আর বলে, আপনার ইউদ্রার রাগ তার কন্ট্রোলের বাইরে থাকে, পাগলের মতো হয়ে যায় সে রাগলে। আশেপাশে ভালো খারাপ কিছুই বোঝে না, তখন যা ইচ্ছে হয়
তাই করে। এইভাবে চলতে থাকলে তো সেই স্কুলে থাকতে পারবে না, আর তাকে স্কুলে রাখাটাও রিস্ক। না জানি সে অন্য বাচ্চাদের সাথে কখন কি করে বসবে। কার্তিক তখন বলে, আমি বুঝতে পারছি স্যার, তবে আমি বুঝিয়ে বলবো তাকে, সে আর এমনটা করবে না। আপনারা তো আসলে জানেন তার জন্মের সময়ের কাহিনী, তাই তার মাথায় এই নিয়ে একটু প্রবলেম আছে। সে অল্পতেই খুব রেগে যায়, তবে আমি তাকে বলে দিব, আর সেও এরপর থেকে চেষ্টা করবে তার রাগ নিয়ন্ত্রণ করার। টিচার তখন বলে, আমরা জানি আপনি আপনার কলিগের ছেলেকে নিজের সন্তানের মতোই বড় করছেন, কিন্তু তার রাগটা সত্যিই তার জন্য একদিন বিপদ নিয়ে আসবে। তো এই সব কথা তখন বাইরে থেকে ইউদ্রা শুনে ফেলে, আর সে জানতে পেরে যায় যে কার্তিক তার আসল বাবা নয়। তাই সে একটু কষ্টও পায়। রাতে ইউদ্রা সার্চ করতে থাকে আর জানতে পারে তার আসল মা বাবা তো গিরিশ এবং প্রেরণা, যারা এক অ্যাক্সিডেন্টে মারা গেছে। ইউদ্রার তো খুব রাগ হয় যে তার থেকে সত্যি কেন লুকিয়ে রাখা হলো। তো কিছু সপ্তাহ পর ইউদ্রার জন্মদিনে কার্তিক তাকে একটা নতুন টিকটিকি এনে দেয়। সেটা দেখে ইউদ্রা বলে যে লেজি মারা গেল তাই তুমি এই নতুন একটা আনলে, আর মা বাবা মারা গেল তাই তুমি আমার বাবা হয়ে গেলে। এইভাবে কি সত্যি কিছু হয় নাকি? রহমান তখন বলে, ইউদ্রা এইভাবে কথা বলতে নেই। তখনই ইউদ্রা রেগে যায় আর নিজের রুমে এসে কম্পিউটারে গেম খেলতে শুরু করে। এভাবেই সময় যেতে থাকে আর ধীরে ধীরে ইউদ্রা আরো বড় হয়ে যায়। আজ সে এক বাইক রেসিং করে পুলিশের হাতে ধরা পড়েছে, তাই কার্তিককে এবার পুলিশ স্টেশনে আসতে হয় তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য। কার্তিক এবার ইউদ্রাকে বলে, ইউদ্রা এসব কি হচ্ছে? হ্যাঁ, এইভাবে আমাকে আমার গুরুত্বপূর্ণ কাজ রেখে রেখে প্রায় দিনই এখানে ওখানে আসতে হচ্ছে, আর কত করবে এসব তুমি এবার তো থামো। ইউদ্রা তখন বলে, আমি বলেছি নাকি আসতে? যাই হোক, আসার জন্য থ্যাঙ্কস। তো ইউদ্রা যাওয়ার পর কার্তিক রহমানকে বলে, এই ছেলের কি আমার সাথে শত্রুতা আছে? তাহলে সে আমার সাথে এইভাবে কেন কথা বলে? কোনো সময় ভালো করে কথা বলতে দেখি না। সত্যি বলছি, যদিও গিরিশের ছেলে না হতো তাহলে আমি তাকে পিটিয়ে সোজা করে ফেলতাম। শুধুমাত্র গিরিশের ছেলে বলেই এই সব কিছু সহ্য করছি। রহমান বলে, আসলে তার রিস্ক নিতে ভালো লাগে, রিস্ক নিয়ে খেলা তার অভ্যাস আছে। এখন হয় তাকে আমরা থামাতে পারি, অথবা তাকে আমরা সঠিক রাস্তায় নিয়ে আসতে পারি। এরপর সে এনসিটিএ অর্থাৎ ন্যাশনাল ক্যাডেট ট্রেনিং একাডেমির কথা বলে। এটা পুনেতে আছে, আর নিখাতও কিন্তু পুনেতেই আছে। আর আমার মেয়ে নিখাতের কথা ইউদ্রা অনেক ভালো মানে, দুজনের মধ্যে সুন্দর মিলবে। আমি ইউদ্রাকে কনভিন্স করব সেখানে যাওয়ার জন্য, তুমি আর চিন্তা করো না। তো দেখা যায় সত্যি সত্যি এনটিসিএতে ইউদ্রা আসে, আর সে ট্রেনিংও নেওয়া শুরু করে। আজ তার এখানে 4 মাস হয়ে গেছে। রাস্তায় হঠাৎ করেই নিখাতের সাথে দেখা হয় ইউদ্রার। নিখাত বলে, 4 মাস হয়ে গেল তুই এখানে, কিন্তু একবারও আমাকে কল করলি না, অথচ আমি তোর লোকাল গার্ডিয়ান এখানের। ইউদ্রা তখন বলে, বিজি ছিলাম। তো এখানে দুজন কথা বলার পরই নিখাত তাকে বলে শনিবার সামনের ক্লাবে আসতে। তো রাতে ইউদ্রা আসে ক্লাবে, আর নিখাত তার সাথে পরিচয় করায় বিনয় এবং তার ব্যাচমেট শিল্পীর সাথে। এখানে বেশ কিছুক্ষণ তারা ডান্সও করে। এরপর এখানে বিনয়কে দেখে ইউদ্রা বলে, এই বিনয়কে তো দেখে মনে হচ্ছে শিল্পীর প্রতি সে বেশি আগ্রহী। নিখাত বলে, ঠিক বলেছিস, আমাদেরকে যেন ইগনোরই করে দিল। চল আমি আর তুই একসাথে ডান্স করি। তো পরে ইউদ্রা আর সে মিলে অনেক ডান্স করে, দুজনে একসাথে খুব ভালো সময় কাটায়। রাতে শিল্পী নিখাতকে বলে, তোর বন্ধু ইউদ্রা কিন্তু অনেক সুন্দর, তোর সাথে কিন্তু ওকে বেশ মানায়। এটা শুনে নিখাত বলে, কি বলছিস? হতেই পারে না। শিল্পী বলে, হ্যাঁ ঠিকই বলছি, এটাই সত্যি। আর ইউদ্রাকে দেখেও মনে হয় তোকে সে পছন্দ করে। তো এরপর পরদিন নিখাত ইউদ্রাকে প্রপোজ করে দেয়। ইউদ্রা যদিও প্রথমে একটু ভাব নিয়েছিল যে সে এসবে রাজি নয়, তবে পরে সে তাকে ডান্স করার জন্য বলে, কারণ তাদের একাডেমিতে এই ডান্সটা করতে হবে। তো এভাবেই প্রপোজ হয়ে যায় দুজনের মধ্যে। দুজনেই খুব খুশি ছিল। এরপরই দেখা যায় নিখাত বেশ সুন্দর করে সেজেগুজে আসে ডান্স করতে। এরপরই তারা ডান্স প্র্যাকটিস শুরু করে। নিখাত তাকে জানায় সে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিল, সেখান থেকে তাকে ডাকা হয়েছে। এই নিয়ে সে খুবই খুশি। তো দুজন এখানে সুন্দর সময় কাটাচ্ছিল। তবে তখনই বাইরে ইউদ্রার ফ্রেন্ডকে একজন শুধু শুধু মারধর শুরু করে, আর এই টের পেয়ে তো ইউদ্রাও সেখানে চলে যায়। ইউদ্রার তো মাথায় রক্ত উঠে যায়, তাই সেই ছেলেগুলোকে মারতে শুরু করে। নিখাত তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু তবুও সে থামে না। সে একভাবে মারধর করতেই থাকে, আর তাদেরকে সে এমন বাজেভাবে মারে যে তারা তো প্রায় মরেই যাচ্ছিল। নিখাত এই সব দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়।
এরপরই সেখানে চলে আসে সিনিয়ররা, আর তারা এসেই ইউদ্রাকে আটকায়, আর তার এই অপরাধের জন্য তার হয়ে যায় 9 মাসের জেল। এরপরে আজ তার সাথে দেখা করতে আসে কার্তিক, আর তাকে বলে, আমি জানি না তুমি কি ভাবো আমাকে, কিন্তু আমি তোমাকে সবসময় নিজের ছেলেই ভেবেছি। তুমি এরকম আর কত করবে বলো তো? আর আমি বা কতবার ডিপার্টমেন্টের কাছে হাত জোর করব? ইউদ্রা বলে, করবেন না, আর এমনিতেও আপনি মিনিস্টারের পদ শুরু করছেন, মিডিয়া আছে, কত কি আছে, সম্মানের বিষয় তো এখানে আসার দরকার কি? এই কথাতে অনেক রেগে যায় কার্তিক, আর তাকে এক থাপ্পড় দিয়ে বলে, আমি আর পারছি না এরকম একতরফা সম্পর্ক চালাতে, আমাকে মাফ করো, আমার কাজ শেষ, যা খুশি তাই করো তুমি। এসব বলেই কার্তিক চলে যায়। পরে রেহমান বলে, ইউদ্রা তুমি একদম তোমার বাবার মতো, সেও কথা বলার আগে হাত চালাতো। ইউদ্রা তখন বলে, তাহলে জাজকে বলেন, হয়তো সে আমার সাজা কমাতে পারে জেনেটিক সমস্যা ভেবে। রহমান তখন বলে, তবে তোমার আর গিরিশের মধ্যে একটা পার্থক্য আছে, গিরিশ তার রাগ নষ্ট করত না, সে তার রাগকে কাজে লাগাতো মাদক মাফিয়াদের শেষ করতে, আর তাই হয়তো গিরিশকে মরতে হয়েছে। আমরা প্রমাণ করতে পারিনি, তবে এটাই সত্য যে গিরিশের গাড়ির ওদিন অ্যাক্সিডেন্ট হয়নি, বরং এটা ছিল একটা পরিকল্পিত খুন। এবার তো নড়ে চড়ে বসে ইউদ্রা। রেহমান বলে, সিকান্দারের ইশারায় গিরিশকে মারা হয়েছিল, সিকান্দার তো পালিয়ে গেল, তবে তার ফায়দা তুলল ফিরোজ। সিকান্দারের পর ফিরোজ এখন এই দেশের সবচেয়ে বড় মাদকের নেটওয়ার্ক চালায়। এসব বলার পরই সে ইউদ্রাকে বলে, আচ্ছা তুমি কি পুলিশ ডিপার্টমেন্টের আন্ডার কভার এজেন্ট হবে? ইউদ্রা এসব শুনে বলে, কে বলেছে এটা, উনি নাকি আপনি? তো এখানে সে কার্তিকের কথাই বলছিল। রেহমান তখন বলে, কেউ বলেনি, আর কার্তিক এই সম্পর্কে কিছুই জানে না। যদি তুমি রাজি হও তাহলেই পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে একমাত্র আমি এসব জানবো। দেখো ইউদ্রা, তোমার বাবা এই মিশন শুরু করেছিল, কিন্তু তুমি এই মিশন শেষ করতে পারো যদি চাও তো। ইউদ্রাও তখন রাজি হয়ে যায়। তাই রহমান তাকে বলে, এই জেল হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, এখানে অনেক কয়েদি অন্য কয়েদির হাতে মারা গেছে। জেলে দুটো গ্যাং আছে, একটা চালায় বাঘুল আর আরেকটা নিডো। তুমি যদি বাঘুলকে নিডলের পথ থেকে সরাতে পারো তাহলে নিডল তোমাকে ফিরোজ পর্যন্ত পৌঁছে দিবে, কারণ নিডল ফিরোজেরই লোক। তাই সবার আগে নিডলের নজরে তোমাকে পড়তে হবে। এবার ইউদ্রা সেই মতো প্রথম দিন এসেই মারপিট করে বাঘুলকে, কারণ বাঘুল এসে খুবই বিরক্ত করছিল তাকে, আর তাই খুব বাজেভাবে তাকে সে আরেকদিন মারে, একেবারে সেলাই মেশিন দিয়ে তার হাত সেলাই করে রেখে দেয়, যার ফলে এবার সে পুরো দমে পড়ে যায় নিডোর নজরে। আজ ইউদ্রার সাথে দেখা করতে আসে নিখাত। নিখাত বলে, কেমন আছিস? ইউদ্রা বলে, কেমন থাকবো মনে হয়, আর তুই এখানে কেন? নিখাত তখন বলে, আচ্ছা এইভাবে রাগ না করলেই নয়, একটু কন্ট্রোল কেন করছিস না নিজেকে? কি করে যাচ্ছিস তুই বুঝতে পারছিস? অন্তত আমার জন্য তো ভাব। ইউদ্রা তখন বলে, কি ভাববো? আর শোন, আমাদের মধ্যে তেমন কিছুই নেই, আমি প্রথম ছেলে না যাকে তুই পছন্দ করেছিস, আর তুইও প্রথম মেয়ে না আমার কাছে, তাই যা হয়েছে সব ভুলে যা আর নিজের মতো থাক। নিখাত তখন বলে, আমি পর্তুগাল চলে যাচ্ছি আগামী সপ্তাহে। এটা শুনে ইউদ্রা বলে, ভালো যা, তোর জন্য শুভকামনা থাকলো। এটা শুনে নিখাতের একটু খারাপ লাগে, তাই সে জিজ্ঞেস করে, তোর কি সত্যি কিচ্ছু যায় আসে না? ইউদ্রা বলে, আমার কি হবে? আরে যা যা, তুই তোর ক্যারিয়ার কর, ভালো থাক, আমার পেছনে পড়ে সব নষ্ট করার কি মানে? তুই আমার থেকে ভালো কিছু ডিজার্ভ করিস। নিখাত তখন বলে, তুই কে এটা ডিসাইড করার? ইউদ্রা বলে, তাহলে কি চাস তুই, আমি কি বলবো? নিখাত, যাস না, থেকে যা আমার সাথে। নিখাত বলে, হ্যাঁ বলে তো দেখতি। তারপর নিখাত এখান থেকে চলে যায়, আর ঠিক এর কিছুদিন পরই সে পর্তুগালেই পাড়ি জমায়। এদিকে কেটে যায় 9 মাস। এর মধ্যে একজন এসে ইউদ্রাকে বলে, বস কল করেছে। তো নিডোর কাছে আসার পরই নিডো ইউদ্রাকে বলে, কাল এখান থেকে বের হওয়ার পর কি করার ইচ্ছা আছে, কিছু কি আইডিয়া আছে? ইউদ্রা কিছুই বলে না। নিডো তখন বলে, ফিরোজ ভাইয়ের নাম শুনেছ? সমস্যা নেই, এখান থেকে বাইরে যাও, ফিরোজ ভাইয়ের লোকেরা সঠিক সময় হলেই যোগাযোগ করবে। তারপর ইউদ্রা বাইরে আসে, আর তাকে একদিন ফিরোজের লোকেরা নিয়ে আসে তার কাছে। দেখা যায় ফিরোজ একজনকে খুন করে বাইরে এসে খেতে বসে, আর ইউদ্রাকে বলে, আমার বাবা একজন কসাই ছিল, আমার বাবা বলতো কসাইয়ের কাজ বসে থাকা নয়, কাটাকাটি করাই তার আসল কাজ। আমার লোকেরা তাকে মারতে পারতো, কিন্তু আমি আমার হাত চালু রাখতে নিজেই মারলাম আর কি। তোমার ব্যাপারে বলেছে নিডো, তাই এই টাকাগুলো রাখো। তখনই সেখানে ফিরোজের ছেলে শফিক আসে, অর্থাৎ যে আর কেউ না, আমাদের সবার প্রিয় রাঘব জুয়াল। তো ইউদ্রা বলে, আমার টাকা চাই না, আমি সিকান্দারকে চাই। তখন ফিরোজ বলে, আমিও তো বলি
পুলিশের ছেলে কবে পুলিশের মতো কথা বলবে। ফিরোজের ছেলে তখন বলে, সিকান্দার কি জানিস, মেরে টুকরো করে রেখে দিবে। ফিরোজ তার ছেলেকে তখন চুপ করতে বলে। ইউদ্রা বলে, 10 বছর আগে সিকান্দার আর শামশের এই শহরকে লিড করত, তবে কোনো এক কারণে সিকান্দার আর সে চলে যায় দুবাই। তারপর তাদের জায়গায় আপনি চলে আসেন। সিকান্দার প্রথমে আপনার বস ছিল, আর এখন শত্রু। 2 বার সে আপনাকে মারার চেষ্টা করেছে, আর একবার আপনি, আপনার লোকেরা শামশেরকে মেরেছে, সিকান্দারকে ঘায়েল করে ছেড়ে দিয়েছে। আর ঘায়েল বাঘ কিন্তু সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়, এটা ভুলে গেলে চলবে না। ফিরোজ তখন তার ছেলেকে বলে, কি বলো, তাকে সুযোগ দেওয়া যাবে কি? তার ছেলে বলে, বাবা, সিকান্দার তো আমাদের শত্রুই, তাই সে যদি মারতে পারে মেরে দিক, দিয়ে দাও সুযোগ। ফিরোজও তখন রাজি হয়ে যায়। এরপরই দেখা যায় ইউদ্রা চলে আসে প্যারাডাইজ আইল্যান্ড অর্থাৎ সিকান্দারের কাছে। এসেই বলা নেই কওয়া নেই সোজা গুলি করে তাকে ঝাঁঝরা করে দেয়। আর এখানেই সে জিতে যায় ফিরোজের ভরসা। ফিরোজ এখন তাকে নিজের খুব কাছের করে নেয়। বাড়ি আসার পর রহমান ইউদ্রাকে বলে, তোমার সাহস কি করে হলো এরকম কাজ করার? তুমি যে সিকান্দারকে মারতে গিয়েছিলে সেখানে তুমিও মরতে পারতে, কতটা রিস্কি ছিল আইডিয়া আছে? ইউদ্রা বলে, আপনি তো বলেছিলেন ফিরোজের ভরসা জিততে, তাই আমি ভাবলাম যদি সিকান্দারকেই মেরে দেই তাহলে তার আরো কাছে এসে যাব, তাই এমনটা করেছি। রহমান বলে, দেখো, এখানে যা যা হবে সব আমার কথা মতো হবে, তুমি তোমার নিজের ইচ্ছায় কিচ্ছু করবে না এরপর থেকে, মনে থাকবে? ইউদ্রা বলে, ঠিক আছে, করব না। এবার তুমি ফিরোজের সব মাদক ডিলিং এর ইনফরমেশন আমাকে দিতে থাকবে, বাকিটা আমি সামলে নিব। ইউদ্রা বলে, আপনার সাথে যোগাযোগ করব কিভাবে? রহমান তখন বলে, আমি তোমার সাথে গেমিং সাইটে কথা বলবো, সেখানে আমাকে তুমি সব ইনফরমেশন দিবে, তাহলে কেউই বুঝতে পারবে না কিছু। তো এদিকে ফিরোজের ছেলে শফিক এবার খুব হিংসে করছিল ইউদ্রাকে নিয়ে, কারণ ইউদ্রা দিন দিন শফিককে সাইড ক্যারেক্টার করে দিচ্ছিল, তাই তার সহ্য হচ্ছিল না, কারণ এতদিন সে ছিল ফিরোজের ডান হাত, কিন্তু এখন তো ইউদ্রাই ফিরোজের সবচেয়ে বড় ভরসার জায়গা হয়ে যাচ্ছে। তো আজ একটা মিটিং করতে আসে ইউদ্রা, আর সেখানে ফিরোজ সহ শফিকও ছিল। সেখানে তাদেরকে বলা হয় তাদের যেসব বর্ডার দিয়ে ফ্রি ফ্রি মাল আসতো সেগুলো পুলিশ বন্ধ করে দিয়েছে, তাই এবার তাদেরকে প্রচুর বর্ডার ক্রসিং এর টাকা দিতে হয়, যার জন্য মালের দাম বেশি পড়ে গিয়েছে, আর সেগুলো ক্রেতারা নিতেও পারছে না। এসব শুনে ফিরোজ বলে, এবার আমরা ঠিক করেছি আমাদের সব মাল আমরা চায়নাতে দিয়ে দিব, আর সেখানে সেগুলো নিয়ে যাবে শফিক। ইউদ্রা এই সব এসে জানায় রহমানকে, আর রহমান বলে, মাল আমরা নামাবো, আর পরে সেই মাল নিয়ে চলে যাব যাতে করে ফিরোজ তার দেনা শোধ করতে না পারে, আর বাধ্য হয়ে বিজনেস ওখানেই বন্ধ করে। তো কথা মতো কাজও শুরু হয়। ইউদ্রাও তার পরিকল্পনা অনুযায়ী যাচ্ছিল, কিন্তু এত মেসেজ করার পরও রহমান কেন জানি রেসপন্স করছিল না, সে কোনো উত্তরই দিচ্ছিল না রিটার্নে। তাই ইউদ্রার এবার একটু চিন্তাই হতে থাকে। এদিকে তাদের মালবাহী জাহাজে এবার একদল লোক উঠে যায় আর তাদের সাথে লড়াই করতে থাকে। সেই সময় হুট করে গুলি লেগে যায় ইউদ্রার, যা আমরা গল্পের শুরুতেই দেখেছি। তো ইউদ্রাকে এরপর একটা জেলে তুলে নেয় তার মাছের জালে। এদিকে ফিরোজের তো মাথা খারাপ, তার সাথে কে এরকম করলো? তখন শফিক বলে, আমি তোমাকে বলেছিলাম না এই ইউদ্রাকে এত বিশ্বাস করো না, সে তো বিশ্বাসের যোগ্যই না, এখন দেখলে তো কি করলো। এদিকে ফিরোজকে চায়না 2 সপ্তাহ সময় দিয়েছে টাকা ফিরিয়ে দেওয়ার, তাই সে বলতে থাকে যদি তার মধ্যে মাদকের খোঁজ না করতে পারি তাহলে আমরা শেষ। শফিক বলে, বাবা, ইউদ্রাকে নিয়ে তোমার ভাবনা চিন্তা ভুল ছিল, আমার না। সবার লাশ পাওয়া গেলেও একমাত্র তার লাশই পাওয়া যায়নি জাহাজে, তাহলে বোঝো কে আমাদের ধোকা দিল। তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি তাকে ধরে নিয়ে আসছি। তখনই ফিরোজের কাছে কল আসে, আর সে এসেই দেখে ইউদ্রা নিজে থেকে এসেছে দেখা করতে। ফিরোজ তাকে বলে, তোর এত সাহস যে আমাকে ধোকা দেওয়ার পর আবার আমার সামনেই চলে আসলি? ইউদ্রা বলে, আমি ধোকা দেইনি, আমার গায়ের আঘাত তার প্রমাণ। আসলে সেই কন্টেইনারে তো মাদক ছিলই না। ফিরোজ বলে, আমি জানি। শফিক তখন ভিডিও দেখায় আর বলে, এই রহমান সব করেছে, সে আমাদের কন্টেইনারে ডেট এবং ডেলিভারির সময় বদলে দিয়েছে, আর এইসব সে করেছে ঘুষ দিয়ে। তোর তো চেনার কথা তাকে, তাই না? ফিরোজ বলে, এই ভিডিওর সাথে চাইনিজ বন্ধু একটা সেরা গিফট দিয়েছে পাঠিয়ে। তারপরে দেখা যায় তারা রহমানের অনেক অবস্থা খারাপ করে ফেলেছে, তাকে অনেক বেশি মারধর করেছে তারা। এরপর শফিক রহমানকে বলে, আমাদের মাদক ডেলিভারির ব্যাপারে তোকে কে বলেছে বল? আমাদের গ্যাং থেকেই কেউ, তাই না? কে বলেছে বল? এই ইউদ্রাই তো, বল। ইউদ্রা তখন বলে, চলো মেনেই নিলাম যে আমি তার সাথে মিলেছিলাম, কিন্তু তাহলে আমি কেন শিপে উঠতাম? চায়না থেকেই তো চলে যেতে পারতাম, তাই না?
তখন একজন লোক বলে কিছু একটা ফাইল আপলোড করেছে রহমান, তবে সেটা সিকিউরিটির পাসওয়ার্ড দেওয়া, সেই পাসওয়ার্ড ছাড়া তা ওপেন করা সম্ভব নয়। ফিরোজ তখন রহমানকে বলে কি, কোথায় সেই পাসওয়ার্ড বল। তখনই সেখানে রহমানের মানিব্যাগ থেকে নিখাতের ছবি পায় তারা, আর বলে মানুষ তার মানিব্যাগে সবচেয়ে প্রিয় মানুষের ছবিই রাখে, নামটাও সুন্দর, নিখাত। রহমান তখন রেগে তাকে বলে আর একবারও তার নাম তোর নোংরা মুখে নিবি না। ফিরোজ বলে চুপ কর, আমারও এরকম রাগ এসেছিল যখন তুই আমার মাদক নিয়ে গিয়েছিস। তখন ফিরোজকে সেই লোকটা জানায় যে জাহাজে কন্টেইনার তোলার পর নিখাতের পর্তুগাল নাম্বারে 4 বার কল করেছে সে। ফিরোজ বলে তাহলে তুই তার জন্য করেছিস এসব, পাসওয়ার্ড কি তাকেই বলেছিস? রহমান বলেন না, সে এসবের কিছুই জানে না, এর মধ্যে তাকে আনার কোনো দরকার নেই, তার তো এসব নিয়ে কোনো ধারণাই নেই। ফিরোজ বলে কিছুই জানে না, তাহলে সমস্যা কি? আমি তাকে ডেকে নিচ্ছি এখানে, বাবা মেয়ের সামনাসামনি, অনেক মজা হবে। শফিক বলে এই কল কর তাকে এক্ষুনি। রহমান তখন বলে আচ্ছা আমি বলছি কে আমার ইনফরমার। এই যে তোর বাবা ফিরোজ, সে তো দুমুখী সাপের মতো সিকান্দার আর তার গ্যাংকে বিক্রি করে দিল, অথচ সিকান্দার তাকে নিজের ছেলের মতোই ভাবত। এই ফিরোজের তো বাবারও ঠিক ঠিকানা নেই, জিজ্ঞেস কর শফিক তার বাবাকে, বলতেই পারবে না, কারণ সে যাকে বাবা মানে সে তো তার বাবাই না, এক বাবার সন্তান তো ফিরোজ হতেই পারে না। এরকম অনেক আজে বাজে কথা বলে রহমান, যার ফলে শফিক নিজের হুঁশ হারিয়ে ফেলে আর রহমানকেই গুলি করে দেয়। সাথে সাথে রহমান সেখানে মারা যায়, তারপরই তাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে চলে যায় তারা। এসব দেখে ইউদ্রাও অনেক কষ্ট পায়। ওদিকে পর্তুগাল থেকেও নিখাত চলে আসে, তার বাবার এই অবস্থা দেখে সে একেবারে ভেঙে পড়ে। নিখাতকে তখন দূর থেকে ফলো করছিল শফিক, তো শফিক এসে ফিরোজকে বলে সেখানে অনেক পুলিশ ছিল তাই তাকে আনতে পারিনি, তবে ভালো খবর হচ্ছে নিখাত এখন আবারও পর্তুগাল চলে গিয়েছে। এটা শুনে ফিরোজ বলে তাহলে যা, সেখানে যা আর জেনে আয় তার বাবা তার কাছে কি সিক্রেট রেখে গেছে। শফিকও বলে হ্যাঁ বাবা আমি যাচ্ছি, আর খবর নিয়েই ফিরবো। ফিরোজের পর আসে ইউদ্রার কাছে আর তাকে বলে তুই একদিকে সিকান্দারকে মেরে আমার এত বড় উপকার করলি, অন্যদিকে তুই আমাকেই ধোকা দিলি, আমার বিশ্বাস নষ্ট করলি, তুই আর রহমান একসাথে চায়না আসলি আর আমার মাল গায়েব করলি। ইউদ্রা বলে মাল পেয়ে যাবে ফিরোজ ভাই, আমাকে নিখাতের সাথে কথা বলতে দাও, যদি সে কিছু জেনে থাকে আমাকে অবশ্যই বলবে, কারণ আমি তাকে ছোটবেলা থেকেই জানি। এটা শুনে ফিরোজ বলে না, তার আর প্রয়োজন নেই, অনেক দেরি হয়ে গেছে এখন, কারণ আমি তো পর্তুগালে নিখাতের কাছে শফিককেই পাঠিয়েছি, এবার শফিকই সব জেনে তারপর আসবে, তোর আর কোনো কাজ নেই, তোর জীবনের ফুল স্টপ এখানেই। এসব বলে ফিরোজ চলে যায় আর তার লোককে বলে যেন তারা ইউদ্রাকে মেরে ফেলে, কিন্তু ইউদ্রাকে মারা কি এত সহজ? ইউদ্রা উল্টো তার লোককেই মেরে সেখান থেকে পালিয়ে যায় আর সোজা চলে আসে পর্তুগাল, কারণ তার নিখাতের জন্য চিন্তা হচ্ছিল। এদিকে শফিক নিখাতকে ফলো করতে থাকে। নিখাত তার বাসায় আসার পরে ইউদ্রাকে দেখে বলে তুই এখানে কেন এসেছিস? তুই চাসটা কি আমার কাছে? ইউদ্রা তখন বলে আম সরি। নিখাত বলে দেখ তুই চলে যা, আমি তোর সাথে কোনো কথাই বলতে চাচ্ছি না, যখন দরকার ছিল তখন কোথায় ছিলি? তোকে আমার বাবা নিজের ছেলের মতো ভাবতো, কিন্তু তুই তার এত ভয়ঙ্কর মৃত্যু জেনেও আসলি না একবার। তুই আমার চোখের সামনে থেকে চলে যা ইউদ্রা, তোকে আমি দেখতেও চাই না। ইউদ্রা বলে আমি এখন যেতে পারবো না, আর এইবার আমি তোকে ছাড়ার জন্য আসিনি, আমি আর তোকে ছেড়ে যাব না। এটা শুনে নিখাত বলে সবাই তো ছেড়ে গিয়েছে, তুই গেলে আর কি হবে? কিছুই হবে না, আমি একাই আমার জীবনে অনেক ভালো আছি। ইউদ্রা তারপর তাকে অনেক বোঝায় যে সে সত্যিই তাকে কষ্ট দিতে আসেনি, এইবার আর সে তাকে একা করে দিবে না। তো তারপরই নিখাত তাকে মাফ করে দেয়। পরদিনই দেখা যায় নিখাত ইউদ্রাকে জিজ্ঞেস করে যে তুই আমার থেকে কিছু লুকিয়ে রাখছিস? ইউদ্রা বলে না তো, কোথায়? নিখাত বলে আচ্ছা ঠিক আছে আমি আসছি, আমার হসপিটাল আছে যেতে হবে। ইউদ্রা তখন বলে আমি দিয়ে আসি, একা কেন যাবি? উত্তরে নিখাত বলে না আমি একাই চলে যাব, কোনো সমস্যা নেই। তো নিখাত বের হওয়ার পরপরই ইউদ্রা দেখে শফিক তাকে ফলো করছে। শফিকও তখন ইউদ্রাকে এখানে দেখে ফেলে। এর মধ্যেই শফিক নিখাতের বাসে করে চলে যায়। ইউদ্রাও এটা দেখে দৌড়ে যায়, কিন্তু নিখাতকে আটকাতে পারে না, তাই সে সাথে সাথেই নিখাতকে কল করে আর বলে তুই আমার কথা শোন, তোর পেছনে দুজন লোক আছে, তারা কে আর কেন এসেছে আমি পরে বুঝিয়ে বলবো, তবে এখন সামনের বাস স্টপে তুই নেমে যাবি আর যে কোনো শপে গিয়ে লুকিয়ে পড়বি, ঠিক আছে? আমি দ্রুতই আসছি তোকে নিতে। এদিকে ইউদ্রা যেতে থাকে সাইকেলে করে, আর ওইদিকে নিখাত নেমে একটা শপে আসে।
তবে ইউত্রাকে দুজন লোক ধরে ইনজেকশন পুশ করে দেয়। আর এদিকে নিখাতকে ধরার জন্য শপে চলে আসে শফিক। শফিক এখানে এসেই শপের মালিককে মেরে ফেলে আর পরে নিখাতকে ধরে আনে। নিখাত তো বুঝতে পারে না তাকে কেন ধরছে এরা, তাই সে তাকে বারবার প্রশ্ন করে, আমার থেকে কি চাই তোমার, আমাকে কেন ধরছো, সমস্যা কি তোমাদের? শফিক বলে, কত সময় নষ্ট করলি আমাদের, সোজা সোজা বলে দে না তোর বাবা কি পাসওয়ার্ড বলেছে তোকে। নিখাত বলে, কিসের পাসওয়ার্ড, আমি কোনো পাসওয়ার্ড সম্পর্কে জানি না। শফিক তখন রেগে নিখাতের চুল ধরে বসে আর বলে, এই যে তোর গেম আছে না, এটা বন্ধ কর, আমার কিন্তু খুব বিরক্ত লাগছে। তোর সময় শুরু হলো এখন, তুই বলবি, না হলে আমি তোকে এক্ষুনি গুলি করে দিব। তো ঠিক তখনই সেখানে চলে আসে ইউথ্রা। তবে তার অবস্থা খুবই খারাপ ছিল সেই ইনজেকশনের জন্য। সে কোনো মতে এসে নিখাতকে বলে এখান থেকে পালাতে। নিখাত তখন শফিকের হাত থেকে পালিয়ে যায়। আর সে ভালোই ফাইট জানে, তাই প্রায় সব লোকদেরকে সে একাই মেরে দেয়। তখনই শফিক ইউথ্রার হাতে একটা চাকু দিয়ে আঘাত করে আর ধরে আনে নিখাতকে। আর নিখাতকে বলে, তুই বল পাসওয়ার্ড কোথায়, আমার রাগ উঠে গেলে আমি কিন্তু আর তোকে বাঁচতে দিব না। ইউথ্রা বলে, শফিক তাকে ছেড়ে দে, সে কিচ্ছু জানে না, তার কোনো আইডিয়াই নেই পাসওয়ার্ড নিয়ে, প্লিজ তাকে ছেড়ে দে। শফিকের পর ঠান্ডা মাথায় নিখাতকে বলে যে, তুই এই ইউডি অর্থাৎ ইউথ্রাকে ভালোবাসিস তাই না? তুই কি জানিস তোর বাবার টর্চার মৃত্যু সে নিজের চোখে দেখেছে? এটা শুনে তো নিখাত অবাক হয়ে যায়। তখন শফিক তাকে বলে, কি হলো, সে তোকে কিছুই বলেনি? আহারে বেচারি। ইউথ্রা তখন পেছনে সরতে বলে নিখাতকে। আর তখনই সে পিয়ানো নিয়ে ধাক্কা দেয় শফিককে। পরে নিজের হাত থেকে চাকু বের করে সেটা শফিকের বুকে বসিয়ে দেয়। তখনই ইউথ্রাকে হেল্প করে নিখাত। সেখানেই মারা যায় শফিক আর পরে বেহুশ হয়ে যায় ইউথ্রা। ইউথ্রার হুশ ফেরার পর নিখাত বলে, আমাকে মিথ্যা বলবি না, তুই কি সত্যিই ছিলি যখন বাবা মারা যান? ওই লোক কি সত্যি বলেছে তাহলে? ইউথ্রা বলে, আমি ছিলাম সেখানে, কারণ আমি তোর বাবার হয়েই কাজ করতাম, আমি ওনার ইনফরমার ছিলাম, আমি মাদক আটকানোর জন্য ওনাকে ইনফরমেশন দিতাম। তবে চায়নার কনসাইনমেন্টে মাদক না থাকায় ফিরোজের লোকেরা রহমান স্যারকেই তুলে আনে, উনাকে টর্চারও করে এবং এক পর্যায়ে মেরে ফেলে। আর এখন তোর পেছনে পড়েছে তারা, কারণ তারা ভাবছে তোর কাছে হয়তো কোনো কোড আছে। আমি সত্যিই খুব অনুতপ্ত অনুভব করছি, কারণ আমাকে বাঁচাতেই রহমান স্যার মারা গিয়েছেন। আমি ওই ফিরোজকে সত্যিই ছাড়বো না। নিখাত বলে, কি ইউথ্রা, তুই ক্লান্ত হয়ে যাস না? ফিরোজকে মেরে কি হবে, আমরা কি পাবো? আমার বাবা কি ফিরে আসবে? আসবে না তো। আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই, শুধুমাত্র তুই ছাড়া, আর আমি তোকে হারাতে পারবো না। তাই প্লিজ এসব তোর মাথা থেকে বের কর আর আমার সাথে একটা নর্মাল লাইফ বেছে নে। ইউথ্রা আর তাকে তখন কিছুই বলে না, নিখাতের কথায় হ্যাঁতে হ্যাঁ মেলায়। দুজন একসাথে এখানে খুব ভালো সময় কাটায়। তো আজ নিখাতের মনটা খারাপ, কারণ আজকে তার বাবার জন্মদিন আর সে তার বাবাকে খুব মিস করছে। ইউথ্রা তখন উঠে বলে, স্যার তোকে খুব ভালোবাসেন, মারা যাওয়ার আগে আমাকে বলেছিলেন নিখাতকে বলে দিস আমি তার মাকে জয়েন করছি। তারপরে তিনি একটা কুরআনের আয়াত পড়েছিলেন, এরপরই মারা গেছেন। এটা শুনে নিখাত বলে, বাবা আয়াত পড়েছেন? ইউথ্রা বলে, হ্যাঁ, কেন? নিখাত তখন বলে, বাবা মায়ের মৃত্যুর পর খোদার উপর থেকে বিশ্বাসী হারিয়ে ফেলেছিলেন, তাই তিনি তো এসব বলার কথা না। তবে এতটুক বলতো, উনি কি ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছেন? এটাই পড়েছিলেন তো? ইউথ্রা বলে, হ্যাঁ। নিখাত তখন বলে, মায়ের মৃত্যুর আগে মাকে পড়তে শুনেছি এই আয়াত। এটা হচ্ছে সূরা আল বাকারা চ্যাপ্টার 2 ভার্স নাম্বার 156, যার অর্থ আমরা আল্লাহর আমানত আর আল্লাহর কাছেই ফিরে যাচ্ছি। তখন ইউথ্রা কিছু একটা ভাবে আর এরপর বলে, তোর বাবা তো জিনিয়াস ছিলেন, এখন বুঝেছি তিনি কেন বলেছিলেন তোকে বলতে এটা, যে উনি আন্টির সাথে দেখা করতে যাচ্ছেন, কারণ এটাই তো পাসওয়ার্ড। নিখাত এসব শুনে বলে, মানে? ইউথ্রা বলে, তুই কি জানি বললি, কোন সূরা? নিখাত বলে, সূরা আল বাকারা চ্যাপ্টার 2 ভার্স নাম্বার 156। ইউথ্রা এই সূরা এবং আয়াত দিয়ে পাসওয়ার্ড দিয়ে দেয় আর সেটা ওপেনও হয়ে যায়। নিখাত তো সম্পূর্ণ শকড। আর সেখানে আসে রহমানের একটা ভিডিও। রহমান বলে, যদি তুমি আমার এই ভিডিও দেখে থাকো তাহলে আমি ভেবে নিব নিখাত তোমার সাথে আছে এবং সেফ আছে, কারণ একমাত্র তার মাধ্যমেই তুমি এই পাসওয়ার্ড পেতে পারো। আচ্ছা, প্রথমে কাজের কথা বলি। কোকেনের কন্টেইনার তুমি ভাইজাগ পোর্টে পাবে। আমি তার ডিটেলস তোমাকে ফোল্ডারে পাঠিয়ে দিয়েছি। সম্পূর্ণ 5000 কিলো কোকেইন সেখানে সেফলি লক আছে। এখন তুমি আমার কথা ভালো করে শোনো। রেনুকা আমার সিনিয়র অফিসার, তার উপর একদম বিশ্বাস করবে না। সব সময় সে জানতে চাইতো ফিরোজের গ্যাংয়ে আমার ইনফরমারকে, আর আমার সেই সন্দেহ সত্যি হয়। আমার কম্পিউটার এবং অ্যাকাউন্ট হ্যাক হয়। আমি আমাদের গেমিং অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছিলাম।
যেখানে আমরা কথা বলতাম। তবে রেণুকা এতটুকু জেনে যায় যে মাদক চায়না থেকেই আসছে। যে মাদক চায়নায় পাঠানোর কথা ছিল সেটার তো অলরেডি রহমান সব ডেট আর ডেলিভারির জায়গা চেঞ্জ করে দিয়েছিল। সে কারণে ইউদ্রা সেগুলো নিয়ে চলে আসছিল। তার মধ্যে রহমান সেগুলো সরিয়ে ফেলেছে, কারণ সেখানে পুলিশেরই কিছু লোক চলে এসেছিল যারা অলরেডি করাপ্টেড ছিল। রহমান কোনোভাবেই চাইছিল না এই মাদকগুলো আবারও ইন্ডিয়াতে ছড়িয়ে যাক, আর সে ইউদ্রাকেও সাবধান করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। তো এরপর সে বলে, আমি জানি আমি তোমার উপর খুব বড় দায়িত্ব দিচ্ছি, তবে ইউদ্রা তুমি কিন্তু এই লোকদেরকে কোকেন পর্যন্ত পৌঁছাতে দিবে না, সেগুলো তুমি নষ্ট করে ফেলবে। এখন এই মিশনের সফলতা তোমার উপর নির্ভর করছে, আর আমি জানি তুমি আমাকে নিরাশ করবে না। এই মাদক না দেশের বাইরে যাবে না দেশের ভিতরে ছড়িয়ে পড়বে, এই সবটা তুমিই আটকাবে। সবশেষে আমি আমার মেয়ে নিখাতকে বলবো, বাবা এইভাবে চলে যাওয়াতে রাগ করিস না মা, আমি তোকে অনেক ভালোবাসি, আর ইউদ্রা তুমি তার ভালো করে খেয়াল রেখো। তো এই ভিডিও দেখার পর নিখাতও সিদ্ধান্ত নেয় যে সে ইন্ডিয়া আসবে। তাই রাতের বেলা ইউদ্রা কল করে কার্তিককে আর বলে, আম সরি আপনাকে এইভাবে কল করছি, আসলে রহমান স্যারকে হত্যা করার পেছনে যারা আছে তারাই আমাকে আর নিখাতকে মারতে চাইছে, তাই আমাকে ইন্ডিয়া আসতে আপনার হেল্প করতে হবে। কার্তিক বলে, হ্যাঁ অবশ্যই করব, তো তোমরা ঠিক আছো তো? ইউদ্রা বলে, হ্যাঁ আমরা ঠিক আছি। তো এরপরই তারা ইন্ডিয়া আসে আর কার্তিক গাড়ি নিয়ে যায় তাদের রিসিভ করতে। তারপর বাড়ি আসার পর ইউদ্রা সেই ভিডিও দেখায় কার্তিককে। কার্তিক বলে, আমি বিশ্বাস করতে পারছি না এইসব করেছে রেণুকা তার টিমের সাথে মিলে, আমি তার কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করব। তো কার্তিক আগে পুলিশে থাকলেও এখন তো একজন বড় পলিটিক্যাল নেতা, তাই তার কাছে অনেক ক্ষমতা আছে। তাই সে ইউদ্রাকে বলে সে যেন চিন্তা না করে, সে সবকিছু দেখে নিবে। সে আরো বলতে থাকে, আমি তো ভেবেছিলাম আমি হয়তো ভালো বাবা হতে পারিনি, তাই হয়তো আমার ছেলে ভুল রাস্তায় গিয়েছে, কিন্তু না, আজ আমি সত্যিই তোকে নিয়ে গর্বিত ইউদ্রা। ইউদ্রা বলে, আপনি তো সবসময়ই ভালো বাবা ছিলেন, আমি হয়তো ভুল ছিলাম। কার্তিক তখন বলে, যাক এখন চলে এসেছো, এবার সব দায়িত্ব আমার, আমি তাদের সবাইকে শাস্তি দিব যারা যারা রহমানকে মারার পেছনে ছিল। ইউদ্রা বলে, না বাবা, আমার কাজ এখনো বাকি, আমি ছাড়বো না ফিরোজকে। কার্তিক বলে, আরে মাত্রই তো প্রাণ নিয়ে ফিরলে দুজন, এতটাই কি যথেষ্ট নয়? ইউদ্রা বলে, বাবা রহমান স্যারের অনেক বড় ঋণ আমার কাছে, আমি তো ফিরোজকে শেষ করবই, আমাকে তার জন্য কেউ আটকাতে পারবে না। নিখাত তখন বলে, আমি জানি তোকে আটকানোর মতো আমার কাছে কিছুই নেই, তবে আমি এতটুকু বলছি তুই কিন্তু ফিরে আসবি, কারণ আমি তোর জন্য অপেক্ষা করব। ইউদ্রা বলে, আসবো, অবশ্যই আসবো। তো ইউদ্রা যাওয়ার সাথে সাথেই কার্তিক তার আসল রূপ দেখায়। সে কল করে ফিরোজকে আর বলে, চিনতে পারছিস? আমি কার্তিক বলছি। ফিরোজ বলে, আমি তো কণ্ঠ ভুলেই গিয়েছিলাম, তা কি মনে করে কল করলে? কার্তিক বলে, তোর অভাব দূর করতে, যেই মাদক তোর হাতছাড়া হয়েছে তা আমি দিতে পারবো। আমার কাছে পায়ে হেঁটে এসেছে ইউদ্রা আর নিখাত, আর সব ইনফরমেশন পেয়েছি তাদের কাছ থেকেই। এখন 50,000 কোকিনকে 10,000 করবি তুই, পরে সেগুলোকে মার্কেটেও বিক্রি করবি তুই, আর যা লাভ হবে তার 50% করে দুজন নিব। রাজি? ফিরোজ বলে, তোর মতো লোককে বিশ্বাস কিভাবে করব? কার্তিক তখন বলে, তোর ছেলেকে ইউদ্রা মেরেছে তাই না? তাহলে আমি তোকে তার বদলে আমার ছেলে ইউদ্রাকে দিচ্ছি। সে যাচ্ছে রহমানের মৃত্যুর বদলা নিতে, তাকে মেরে নিজের ছেলের বদলা নিয়ে নে। তখনই সেখানে নিখাত আসায় কার্তিক কল কেটে চলে যায়। এদিকে ইউদ্রা এসেই মারপিট শুরু করে, তবে ফিরোজ তাকে ধরে আবারও বেঁধে রাখে আর বলে, তুই নিজে নিজেই কি করে আসলি? আমি তো তোকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গিয়েছিলাম, তুই আমার ছেলেকে কিভাবে মারলি? এবার আমি তোকে টুকরো টুকরো করে কেটে রেখে দিব, তারপর আমার ছেলের আত্মার শান্তি কামনা করব। আচ্ছা তুই জানিস আমি কিভাবে জানলাম তুই আসবি? তাহলে 25 বছর আগের কাহিনী থেকে শুরু করতে হবে। একজন ঘুষ খাওয়া পুলিশ অফিসার আমাকে কল করে তারই প্রিয় বন্ধুকে মারার জন্য। অবশ্য সে সিকান্দারের হেল্প নিয়েই করেছিল সব, তবে সিকান্দার আমাকে পাঠায় সেখানে তাকে মারতে। জানিস সেই ইমানদার অফিসার কে ছিল? সে তোর বাবা গিরিশ ছিল। আর ঠিক 25 বছর পর সেই ঘুষ খাওয়া অফিসার আমাকে আবার কল করে ওই ইমানদার অফিসারের ছেলেকে মারার জন্য বলেছে। কি অদ্ভুত তাই না? সেই ইমানদার অফিসার এবং ছেলে দুজনের কেউই শয়তান অফিসারের আসল চেহারা জানে না। বাপও অন্ধ ছিল, ছেলেও অন্ধই হলো।
তবে আমি বলছি কে সেই শয়তান অফিসার। কার্তিক রাথোর, তোমার পালনকর্তা, মানে তোমাকে এত বছর ধরে যে লালন পালন করে বড় করেছে। এই কথা শুনে ইউত্রা তো অবাক হয়ে যায়। ওইদিকে কার্তিক রেনুকে বলে নিখাতকে মেরে দিতে। বোঝা যায় এরা দুজন অনেক আগে থেকেই একসাথে কাজ করছে, দুজনেই করাপ্টেড। তো সে বলে নিখাত এখন একা বাড়িতে আছে, তাই চুপচাপ তার খেলা শেষ করে আসতে। এদিকে ফিরোজ বলে রহমান তোর জন্য প্রাণ দিল, আর তুই তার মেয়েকে মারার জন্য একা রেখে আসলি, সেখানে নিখাত মরবে আর এখানে তুই। এসব শুনে ইউত্রা বলে আমার শেষ ইচ্ছা আমাকে একটা ললিপপ দিবে। ফিরোজ এটা শুনে হাসতে হাসতে তাকে ললিপপ দেয়। তখনই ইউত্রা বলে মহাভারতের মধ্যে অভিমন্যু তার মায়ের পেট থেকে চক্রবিউতে ঢুকার রাস্তাটা শিখেছিল, কিন্তু সেখান থেকে বের হওয়ার রাস্তাটা পায়নি। তুই হয়তো ভেবেছিলি আমি সেই অভিমন্যু, কিন্তু না, আমি অভিমন্যু না, বরং আমি তার বাবা অর্জুন। আর আমার চোখ সব সময় পাখির চোখের দিকেই থাকে। এই কথা বলে সে ললিপপটার কাঠি ঢুকিয়ে দেয় ফিরোজের চোখে, আর চাকু দিয়ে তার পায়ের রশি কেটে শুরু করে মারপিট। ফিরোজের তো এমনিতেই অবস্থা খারাপ করে দিয়েছে সে, তারপর একেবারে প্রাণে শেষ করে। এদিকে সেই রেনুকা এসে গুলি করতে শুরু করে নিখাতকে। নিখাত তখন তার থেকে লুকিয়ে লুকিয়ে ছিল। এদিকে আবার তাকে বাঁচাতে দ্রুত আসছিল ইউত্রা। নিখাত এবার একটা হেয়ার ড্রায়ার পানিতে ফেলে দেয়, যার থেকে কারেন্ট পাস করে সে রেনুকাকে শক দেয়। তখনই রেনুকা এলোপাথারি ভাবে গুলি ছুটতে থাকে। সেখান থেকে একটা গুলি লেগে যায় নিখাতের পেটে, আর ওদিকে রেনুকাও মারা যায়। তখনই সেখানে আসে ইউত্রা, আর সে এসেই দেখে নিখাত বাথটাবে পড়ে আছে। এটা দেখে তো ইউত্রা কান্না করতে থাকে, আর তাকে বলে আমাকে সবাই ছেড়ে গিয়েছে, এবার তুইও চলে যাবি, প্লিজ নিখাত ফিরে আয়, এইভাবে চলে যাস না। নিখাত তখন বলে আমি জানতাম তুই ফিরে আসবি। ইউত্রা বলে প্লিজ নিখাত তুই তোর চোখ খুলে রাখ, কিচ্ছু হবে না। এরপরই সে নিখাতকে অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দেয় হসপিটালে, আর নিজে সেখান থেকে এসে পড়ে ভাইজাগ পোর্টে, কারণ সেখানে অলরেডি কার্তিক চলে এসেছিল, কারণ সেই তো ছিল এই সব কিছুর পেছনে। এর আগেও সে মাদকের ব্যবসা করত, কিন্তু তার বন্ধু গিরিশের জন্য তার অনেক সমস্যা হয়ে যাচ্ছিল, তাই সে গিরিশকেই এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। তো ইউত্রা তো আজ অনেক বেশি রেগেছিল। কার্তিক তখন অনেকভাবে তাকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু ইউত্রা বলে আমার মা, বাবা, রহমান স্যার সবাই তো তোমার জন্যই শেষ হয়ে গেল, আর এখন নিখাতেরও খারাপ অবস্থা। বাবা, যদি নিখাতের কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি কোনোভাবেই বাঁচতে পারবো না। আর এই সব বলতে বলতে সে কার্তিককেই গলা টিপে টিপে মেরে ফেলে, আর সব মাদকও একেবারে নষ্ট করে ফেলে, আর পরে নিজে মাটিতে পড়ে হাসতে থাকে। আর সে এখানে নিজের মা বাবার খুনিদের অবশেষে শাস্তি দিতে সফল হয়। এখান থেকেই দৃশ্য কাট হয়, আর দেখা যায় ইউত্রা এবং নিখাত এখন দুজনেই ভালো আছে, আর একসাথে সুন্দর একটা জীবনও কাটাচ্ছে। তো এই সুন্দর দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। এই তো ছিল একজন ছেলের তার বাবা মা হত্যার প্রতিশোধ নেয়ার গল্প। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।